সেনানিবাস এলাকায় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে আর্থিক জরিমানার পরিমাণ বাড়িয়ে সেনানিবাস আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, নতুন আইনে ট্রাফিক আইন ভঙ্গ করলে পূর্বের 50 টাকা জরিমানা বৃদ্ধি করে সর্বোচ্চ 5,000 টাকা করা হয়েছে। এছাড়া আতশবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করলে 15,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রাস্তাঘাটের নিয়ম নীতি যদি কেউ অমান্য করে ক্যান্টনমেন্টের ভিতরে, তাহলে এটা আগের শাস্তি ছিল 50 টাকা, এটাকে প্রস্তাব করা হয়েছে কমপক্ষে 2,000 টাকা আর সর্বোচ্চ 5,000 টাকা। আতশবাজি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফোটানো, এটার জন্য শাস্তি ছিল 50 টাকা, এটা কমপক্ষে 3,000 টাকা এবং সর্বোচ্চ 15,000 টাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের 2টি রিভিউ খারিজ করে দেন। পরে সর্বোচ্চ সাজা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানিকলাল ঘোষের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যু দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও দেলোয়ার হোসেন সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষে এই আদেশ দেন। 71-এ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীকে মৃত্যু দণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2014 সালের 17 সেপ্টেম্বর 5 সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। এই রায় পুনর্বিবেচনার জন্য 2016 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপক্ষ আর 17 জানুয়ারি আবেদন করেন সাঈদী। 2 দিনের শুনানি শেষে উভয় পক্ষের আবেদন খারিজ করে আপিল বিভাগ। রায় শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সাঈদীর আইনজীবী। আমরা আশা করেছিলাম আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করে সাজা মকুব করে দেবেন, কিন্তু আপিল বিভাগ সেটা না করে আমাদের 2টি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে। এটা সর্বোচ্চ আদালতের রায়, অবশ্যই এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আর অ্যাটর্নি জেনারেল বলেন, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা সঠিকভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারলে সাঈদীর রায় অন্যরকম হতে পারত। সাঈদীর মতন এরকম একটা লোক, তার যে দণ্ড পাওয়াটা উচিত ছিল সেই দণ্ডটা সে পেল না, এবং এই ব্যাপারে আদালতের উপর দোষ না দিয়ে এই প্রসিকিউশন বা ইনভেস্টিগেশন, আমি মনে করি এরই এই সমস্ত তথ্যপত্র যেভাবে উপস্থাপিত করা উচিত ছিল সেটা করা হয়নি বলেই আজকে আমরা তার ফাঁসির আদেশ পেলাম না। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। তাদের প্রার্থনা ছিল অধস্তন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশ করতে আবার 2 সপ্তাহের সময় পেল সরকার। তবে গেজেট প্রকাশে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ। সকালে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আবারও সময় আবেদন করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদন গ্রহণ করে 2 সপ্তাহ সময় দেন। একই সঙ্গে সরকার পক্ষের বারবার সময় আবেদনের লজ্জা প্রকাশ করেন আদালত। বনানীর 2 তরুণী ধর্ষণের ঘটনায় মানবাধিকার কমিশন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালের রাজধানীর কাবরান বাজারে মানবাধিকার সুরক্ষা আলোচনা সভায় তিনি কথা বলেন। 2 তরুণীর ধর্ষণের বিচারে মানবাধিকার সংস্থা সর্বাত্মক সহায়তা করবে বলেও জানান রিয়াজুল হক। তদন্ত কমিটি তাদের কাজকর্ম শুরু করেছে। রেন্টলি হোটেলটি তারা সরেজমিনে তদন্ত গিয়েছে, পরিদর্শন করেছে, এবং সেখানে তদন্ত কমিটির আহ্বায়ক যিনি, আমরা কিন্তু একটু উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করেছি, যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির পদমর্যাদায় সেখানে একজন সার্বক্ষণিক সদস্য মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন, তাকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে আজ থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এবার সারা দেশে 185টি খোলা ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। রাজধানীর 33টি এলাকায় আগামী 18 মে পর্যন্ত পণ্য বিক্রি করবে সংস্থাটি। আরো জানাচ্ছেন চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। তীব্র রোদ উপেক্ষা করে নিত্যপণ্যের জন্য এই দীর্ঘ লাইনই প্রমাণ করে টিসিবির কার্যক্রমের প্রয়োজনীয়তা। স্বল্পমূল্যের কারণেই যেন সাধারণ মানুষের এই আগ্রহ। আমাদের অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে আমরা যারা একটু মধ্যবিত্তদের জন্য অনেক সুবিধা হয়েছে। আপনার আমি একজন সরকারি চাকরি করি, ওই হিসাবে আমার যদি 50 টাকা যদি সাশ্রয় যদি হয়, এটা আমারই লাভ। সেই জন্য সরকারকে আমি সাধুবাদ জানাই। এটা যদি এই রমজান মাস বা এইভাবে যদি টাইম লিঙ্গার করে এইভাবে চালাই নেয় তাহলে ভালো হবে। সাশ্রয়ী হিসেবে আমরা এখানে একটু কষ্ট করে দাঁড়াচ্ছি, একটু নিতে হলে তো কষ্ট করতে হবে। দু এক জায়গায় কিছুটা বিলম্বেই শুরু হয়েছে কার্যক্রম। 10টায় যেটা খোলার কথা সেটা দুপুর 12:30টায় খোলার কারণ কি? স্যার, ওই যে আপনি আজকে যে বৃষ্টির কারণে সকালে এই জন্য আমাদের দেরি হয়েছে। চাহিদার সাথে সঙ্গতি রেখে শেষতক সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব কিনা সে আশঙ্কাও রয়েছে কারো কারো। যতটুকু প্রয়োজন ততটুকু মাল ওনারা আনেন না, এটা হলো সমস্যা। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি, দেখা যাচ্ছে 200 লোক দাঁড়িয়ে আছে, সামনে থেকে 20-50 জন পাইছে, পিছনের লোক চলে যান বা আগামী দিন আসেন। যে মাল আছে 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, এরপরে পাবলিক মাল পাইবো না। আর টিসিবির বক্তব্যে মিলেছে আশ্বাস। সরকারের নির্দেশে টিসিবি ডিলারদের মাধ্যমে আজকের থেকে সারা বাংলাদেশ ব্যাপী ট্রাক সেল চালু করিয়েছেন। ঢাকা সিটিতে মোট 33টি, 18/6/2017 পর্যন্ত চলবে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। আশা করি সাধারণ মানুষের বেশ উপকৃত হবেন। চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। ঋণের দেনায় বিপাকে পড়েছেন বরগুনার তরমুজ চাষিরা। প্রবল বৃষ্টিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় এবার নষ্ট হয়েছে তরমুজ। চাষিদের অভিযোগ রয়েছে কৃষি অধিদপ্তর থেকে কোনো রকম পরামর্শ বা সহযোগিতা না পাওয়ার। তবে কৃষি অধিদপ্তর দাবি করছে মাঠে রয়েছেন তারা। বরগুনার দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তরের রিপোর্ট, জানাচ্ছেন ইরশাদ জাহান। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় তরমুজের জন্য বিখ্যাত বরগুনা। লাভজনক হওয়ায় চাষিরাও এগিয়ে এসেছেন তরমুজ চাষে। ফলনও হচ্ছে ভালো। প্রতিদিন তরমুজ বোঝায় অসংখ্য ট্রাক ছুটে যায় দেশের নানা প্রান্তে। বরগুনা সদরের এম বালিয়াতলী, আমতলীর ধানখালী, নোমরহাট, তালুকদার বাজার ও কুকুয়া বিস্তীর্ণ এলাকায় তরমুজ চাষ হচ্ছে। তবে এবছর বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকরা তরমুজ চাষের আগ্রহ হারিয়ে ফেলেছেন। 12 মাসের ভিতরে আমরা 3 মাস পরিশ্রম করি এই মাঠে এই তরমুজের জন্য কিছু পাওয়ার আশা। বৃষ্টিতে আমরা হতাশ হয়ে পড়ছি। ফল যখন এতটুকু আসলে তখন বৃষ্টিতে অনেক আমার মাল শেষ হয়ে গেছে। লাভ তো ভালো, আসলটা এই জন্য খরচা করছি, এই খরচাটা ওঠে নাই। তরমুজ চাষিদের অভিযোগ, বৃষ্টির পর কৃষি অধিদপ্তরে কোনো সহযোগিতা পাননি তারা। সরকারি কোনো অফিসার আমাদের কাছে আসে না যে তোমরা সার দাও বা পানি দাও, না পানি নামা। কৃষি কর্মকর্তা মাঠে টোটাল আসে নাই। যে বিভিন্ন এনজিও থেকে লোন নিছি, এখন তারা যে অবস্থা করতে আছে, যেহেতু আমার নিচের চান বাসানটাই বহু। গ্রাহকদের চাহিদা অনুযায়ী চাষিদের কাছ থেকে তরমুজ পাচ্ছেন না আড়তদাররা। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দামও চড়া। মাল কম হওয়ালে দাম বেশি। আমাদের মালের চাহিদা আছে কিন্তু মাল পাই কম। তরমুজ চাষিদের অভিযোগ অস্বীকার করলেন জেলার কৃষি কর্মকর্তা। তরমুজ যেহেতু পানি সহ্য করতে পারে না, সেই জন্য অনেকাংশ গাছেই তাৎক্ষণিকভাবে এরা মারা গেছে। যে কিছু অংশ বেঁচে ছিল সেগুলি থেকে তারা আশানুরূপ ফলন এবছর পায়নি। তরমুজ চাষিদের সরকারি সহায়তা দিয়ে ঋণের দেনা থেকে মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা প্রান্তিক চাষিদের। ইরশাদ জাহান ঝুমা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার মাই টিভির বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। ভুয়া ঠিকানা ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে সেখান থেকে সহজেই জঙ্গি অর্থায়ন করা হয়। জঙ্গি অর্থায়নে বিদেশ থেকে টাকা আসে ব্যাংকিং চ্যানেলে, এমনকি মোবাইল ব্যাংকিং চ্যানেলেও চলে জঙ্গি অর্থায়ন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মতো ব্যাংকগুলো কড়া নজর রাখছে বিভিন্ন হিসাবের লেনদেনে। শারমিন আজাদের রিপোর্ট। 2013-14তে বাংলাদেশ ব্যাংকের কাছে জঙ্গি অর্থায়নের সন্দেহজনক লেনদেন রিপোর্ট বা এসটিআর জমা পড়ে 619টি। পরের অর্থ বছরে এ ধরনের রিপোর্ট বেড়ে হয় 700। অথচ 2011-12তে এই ধরনের রিপোর্টের সংখ্যা ছিল 175। ব্যাংকগুলো এ ধরনের সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দেয় বাংলাদেশ ব্যাংককে।
আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ এপিজির বিচারে 2003 থেকে 2012 পর্যন্ত বাংলাদেশ ছিল জঙ্গি অর্থায়নে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর একটি। 2012 সালে বাংলাদেশ ছিল জঙ্গি অর্থায়নে গ্রে লিস্ট বা ধূসর তালিকার দেশ। তবে 2016 সালে সংস্থাটি জানায় বাংলাদেশ এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। গত বছরই অ্যান্টি টেরোরিজম সূচকে বাংলাদেশ 6.4 স্কোর করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকে। ভারতের পরই ছিল বাংলাদেশের অবস্থান। গত বছরই জুনে হলি আর্টিজানে বিদেশি নাগরিকদের উপর তরুণ জঙ্গিদের হামলা নতুন করে ভাবিয়ে তোলে সব মহলকে। এরপর আরো কয়েকটি জঙ্গি হামলা ঘটেছে। বেশ কিছু জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযানও চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গি অর্থায়নের সাথে মানি লন্ডারিং এর সম্পর্ক আছে বলে মনে করেন ব্যাংকার ও তদন্ত কর্মকর্তারা। এজন্য ব্যাংকের কোনো হিসাবে অস্বাভাবিক লেনদেন বা বড় অঙ্কের অর্থ আসলে তা বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডকে জানানো হয়। জঙ্গি অর্থায়নের আশঙ্কায় সন্দেহের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক জানায় তাদের তদারকির খবর। কয়েকটি অ্যাকাউন্ট তথ্য পাচ্ছি, আমি তদন্তের স্বার্থে আপনাকে জানাচ্ছি না, যেখানে ভিন দেশ থেকে টাকা এসছে এবং ওটা ব্যাংক টাকাটা স্টাক আছে এবং ওই টাকা নিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কি করেছে সেটা আমার কাছে মাত্র তথ্য আসলো। এটা গোয়েন্দা সংস্থা দুদক এবং আমরা মিলেই দেখব। যেই বোমা, যে গুলি, যে অস্ত্র, যে বারুদ, তো আপনার এগুলো তো ফ্রি পাওয়া যায় না এবং অবৈধ জিনিস জোগাড় করতে বেশি অর্থের প্রয়োজন হয়। এছাড়া অন্য ব্যাংকগুলো নজরদারিতে রাখে প্রতিদিনের লেনদেন। সন্ত্রাস বিরোধী যে এখন আমাদের একটা সারা দেশেই একটা সবার প্রচেষ্টা চলছে যাতে কোনো টাকা ব্যাংকিং চ্যানেলে না যায়, এই জন্য আমরা একটা প্রিকশন নিই। সেই প্রিকশনটা হলো যে টাকার উৎসটা সম্বন্ধে আমরা জানতে চাই বা যে টাকা পাঠাচ্ছে তার আইডিটা জানতে চাই। তাছাড়াও কোনো সন্দেহ হলে যে কোনো অ্যাকাউন্টে অনেক টাকা এসে জমা হচ্ছে বা কোনো অ্যাকাউন্ট থেকে অনেক টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে, এটা সাসপিসিয়াস অ্যাকাউন্টের যে পদ্ধতি আছে তার মাধ্যমে আমরা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করি এবং বাংলাদেশ ব্যাংক থেকেও এসে সাথে সাথে এগুলো অনুসন্ধান করে। তবে গত বছর জুনে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে সতর্ক করে দিয়েছে কোনো ধরনের অবহেলা চলবে না জঙ্গি অর্থায়নের নজরদারিতে। এমনকি মোবাইল ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা নিয়েও ব্যাংকগুলো বাড়তি সতর্কতা চেয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।